সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, এরপরে আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আশরাফ কায়সার, স্বাগত আপনাকেও। ধন্যবাদ। গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে শুরু করি। মানুষ কেন বারবার হতাশ হয়? মানুষ তখনই হতাশ হয় যখন মানুষ স্বপ্ন দেখতে না পারে। আর স্বপ্ন দেখতে না স্বপ্ন ভাঙলে? না, স্বপ্ন দেখতে না পারে। স্বপ্ন ভাঙলে মানুষ আহত হয়, হাহাকার করে, আহাজারি করে, হতাশা আসে না। সে ধরেন আপনার হঠাৎ করে আপনি একটা স্বপ্ন দেখেছেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু সে আসলে ফেল করে আসলো। তখন আপনি কী করবেন? চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, লম্ফঝম্প করবেন, এটা করবেন, ওটা করবেন। ওটাকে এক ধরনের ক্রোধ বলা হয়। কিন্তু আপনি হতাশ হবেন তখন আপনি ছেলের কাছে একটা আশা করেন যে আমার এই ছেলেটা এই মোরাল এই কাজটি করবে। তার কাছে যখন আপনার একটা আশা থাকে এবং যে আশার সঙ্গে আপনার আদর্শ, আপনার চিন্তা চেতনা, প্রেম, ভালোবাসা সব কিছু জড়িত, এবং সেই জায়গাটিতে আপনার ছেলেটি যখন সেই কাজটির রিভার্স কোনো কিছু করে, তখন মানুষের মধ্যে হতাশ আসে। তা আমাদের দেশের মূল ব্যাপার হলো যে শেখ হাসিনার জামানাতে আমাদের স্বপ্ন ছিল। কি স্বপ্ন ছিল? এই মহিলা চলে যাবে এক সময়। কীভাবে যাবে? হয়তো মরে যাবে, হয়তো গজব পড়বে, হয়তো ঠাডা পড়বে, হয়তো আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দেবে। নানা রকম আমরা যখন ব্যর্থ হয়েছি আমরা তাকে নিয়ে নানা রকম মিথ অ্যান্ড ম্যাথোলজি তৈরি করেছি। আর তারপরে আমাদের স্বপ্ন ছিল কি, যে উনি চলে যাওয়ার পরে এই বাংলাদেশে একটা স্বর্ণালী সময় আসবে। যারা আসবে তারা অপকর্ম করবে না, ঘুষ দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, গুম করবে না, খুন করবে না। আমাদের যারা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, সাংবাদিকতা ভালো চলবে। যার যার অবস্থান থেকে আমরা যে স্বপ্নগুলো দেখেছি, সেই স্বপ্নটা আমাদের কয়েক গুণ হয়ে গেল এই বিপ্লবের পর। আমাদের যে নর্মাল স্বপ্নটা বিপ্লবের পর হয়ে গেল এই কারণে যে যারা এই বিপ্লব করেছিল জুলাই আগস্টে মাত্র ৩৬ দিন, আমরা এই ৩৬ দিনে কিছু যারা তরুণ বিপ্লবী তাদেরকে প্রচণ্ড ভালোবেসেছিলাম। আমাদের এখানে যেমন বিএনপি রাজনীতি করছে, অন্যান্য রাজনৈতিক দল করছে, জামাত করছে, তারা সে ২০০৯ সন থেকে আন্দোলন করছে, আরও দীর্ঘ সময় ধরে। বিএনপিতে ধরুন ২০০৬ থেকে আন্দোলন করছে, কষ্ট করছে। তাদের প্রতি আমাদের আবেগ ছিল, অনুভূতি ছিল। কিন্তু এই ৩৬ দিনে আমরা তাদেরকে যেভাবে ভালোবেসেছি, ওমন ভালোবাসা আমি আমার স্বাধীনতার পরে সবই আমার মনে আছে। কিন্তু আমি কখনো এরকম ভালোবাসা কাউকে বাসি না। আমার কাছে মনে হয়েছে এদের জন্য আমি জীবন দিয়ে দিই। অনেক লোক আছে যারা তাদের নিজেদের ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, একদম স্কুল কলেজ পড়ুয়া মেয়েদেরকে নিয়ে রাস্তায় নেমে গেছে। এবং আমি আসিফ আফগারকে দেখলাম যে সে তার ছেলেকে নিয়ে গেছে সেখানে, এবং সে জোর করে সে বলে যে নাও, মেরে ফেলো একে, আমি তবুও চাই যে এই বিপ্লবের বিজয় হোক। তো এভাবে সমাজের প্রতিটি শ্রেণী, রিকশাওয়ালা, সাংবাদিক, সাহিত্যিক, কোনো মানুষ ঘরে থাকেনি। আমার কাছে মনে হচ্ছে যে জুলাইয়ের ২৫ তারিখের পরে কোনো মানুষ ঘরে থাকেনি। সুযোগ পেলে সে বাইরে বের হয়ে গেছে। তো এই যে ৩৬ দিনের মধ্যে আমরা হয়তো দেখা গেল যে এখন ফ্রন্ট লাইনে যারা আছে তাদের মধ্যে ১০-১২ জনকে হয়তো আমরা চিনি, আর বাকি জনদের কাউকে আমরা চিনি না। কিন্তু ইন জেনারেল আমরা যখনই দেখেছি ছাত্র, তখন আমরা তাদেরকে নিরাপদ মনে করেছি, আমরা তাদেরকে ভালোবাসতে চেয়েছি, তাদেরকে বাসায় আশ্রয় দিতে চেয়েছি। তো এই ভালোবাসার কারণে যখন বিজয়টা এলো, তখন আমাদের স্বপ্ন আরও বড় হয়ে গেল, বিশাল স্বপ্ন হয়ে গেল। এরপর আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা হলো, আমরা যাদেরকে পেলাম এরা তো আসলে বেসিক্যালি আমাদের স্বপ্নের পুরুষ। যারা সেখানে এলেন তারা দীর্ঘদিন ধরে আমাদেরকে স্বপ্ন কথা শুনিয়েছেন। যত ভালো ভালো কথা, যত গীতিনাট্য, যত ভালো কিছু সব এই উপদেষ্টাদের মধ্যে তারা লিখেছেন, তারা বলেছেন। আমরা তাদেরকে একেবারে কি বলবো, যে ওই আরব্য রজনীর মহানায়ক হিসেবে আমরা তাদেরকে মনে করেছি। আর তাদের সবার উপরে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যখন এলেন, ওনার সম্পর্কে তো আমাদের স্বপ্ন ছিল যে উনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জো বাইডেন বলেন, এই মুহূর্তে পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক রয়েছেন উনি সুযোগ পাননি, কিন্তু সুযোগ পেলে উনি হয়তো পৃথিবীর এখন যারা এই মুহূর্তে জীবিত রাষ্ট্রনায়ক আছেন সবার চেয়ে ভালো করবেন। এইরকমই ছিল আমাদের আবেগ এবং অনুভূতি। কিন্তু যখন ১ মাস গেল, আমরা ধৈর্য ধারণ করলাম, ২ মাস গেল, আমরা আহত হলাম, ৩ মাস গেল, আমরা বিক্ষুব্ধ হলাম, ৪ মাস গেল, আমরা ভাবতে পারলাম না যে এরপরে কী হচ্ছে, কেন এরকম হচ্ছে, আমাদের এত ভালো ভালো মানুষগুলো কেন আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছে না, কেন মব হচ্ছে, কেন সমাজে আমাদের নিশ্চিত যে নিরাপত্তাটুকু ছিল, যে স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল, সব জিনিসগুলো একটা অপরটার সঙ্গে যাকে বলে প্যাচ লেগে যাচ্ছে। এরপরে যেটা হলো যে মানুষের পেটে হাত পড়লো।
পেটে হাত পড়লো যে আপনি যাই বলেন, বিপ্লব বলেন, যা কিছু বলেন, সব কিছু মানুষ সহ্য করতে পারে যদি কারো পেটে ভাত থাকে আর পরনে কাপড় থাকে। রাতারাতি আগামী দেখা গেল যে জুলাই আগস্ট বিপ্লবের পরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে বাংলাদেশে বড় বড় অনেকগুলো শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেল, হোক সেটা আওয়ামী লীগের, কিন্তু তার মাধ্যমে একেবারে স্রেফ যারা কর্পোরেট বেনিফিট পেত, অর্থাৎ বেতন ছিল, বোনাস ছিল, ভাতা ছিল, তারপর সে তাদের প্রভিডেন্ট ফান্ড ছিল, এরকম অন্তত 5 লাখ লোক বেকার হয়ে গেল। এবং সেই বেকারত্বের সঙ্গে সঙ্গে 2 লাখ কোটি টাকার যে ব্যাংক ঋণ, এটা নতুন করে খেলাফি হয়ে গেল ওই দিন 2024 সনের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে। এরপরে শুরু হলো মোড়ক, রীতিমতো মাঝারি এবং ছোট আকৃতির যে শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এবং প্রচুর মাইগ্রেশন হলো। মানে এত মাইগ্রেশন আমাদের দেশে কখনো হয়নি। শহর থেকে যারা চাকরি হারালো তারা গ্রামে চলে গেল, আর গ্রাম থেকে যে সমস্ত মানুষ দাপট দেখাতে গত 15 বছর ধরে এবং যারা জিডিপি এবং ইকোনমির একটা অংশ তারা করতো, মানে সেটা কেউ রাজনৈতিক মাস্তানি বলেন, টাউটারি বলেন, বাটপারি বলেন, চাঁদাবাজি বলেন, যা কিছু করতো না কেন, তারা ওই এলাকার ইকোনমিটা তারা নিয়ন্ত্রণ করত। এই মানুষগুলো সব বাস্তুচ্যুত হয়ে ঢাকা শহরে চলে এলো, বিভিন্ন শহরে ছাড়িয়ে পড়লো। তো যারা ঢাকাতে এলো গ্রাম অঞ্চল থেকে, তারা ইকোনমিটা, তাদের এলাকার যে ইকোনমিটা, এটা ডিস্ট্রয় করে এলো। আর ঢাকা থেকে যারা গ্রামে গেল, তারা ঢাকার ইকোনমিটা শেষ করে গিয়ে গ্রামে গিয়ে ওই গ্রামীণ যে ইকোনমি, সেই ইকোনমির একটা নতুন চাপ তৈরি করলো। এখন ওই চাপটা প্রবল আকার ধারণ করলো 2025 সনের এপ্রিল মাসে। এবং সেই এপ্রিল মাসে যে ধারণ করছে, ধারণ করার ফলে কি হলো দেখেন, বিশ্বব্যাংক এই এপ্রিলের পরে আমাদেরকে বলছে যে এই প্রথম আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আর কখনো এমনকি 73-74 সনের দুর্ঘটনা ঘটেনি। তারা বাংলাদেশকে ইন অল রেসপেক্ট রেড জোনে রেখেছে, সবুজ জোনেও না বা হলুদ জোনেও না। অর্থাৎ বাংলাদেশের বিনিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই এখন বিশ্বব্যাংকের দৃষ্টিতে রেড জোন। ফলে এখানে নতুন বিনিয়োগ আমাদের দেশি বা বিদেশি, মানে যাদের একটু বিবেক বুদ্ধি আছে, তারা শেষ সম্বলটুকু বাসায় বসে বসে খাবে, কিন্তু নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করার সুযোগ পাচ্ছে না। ফলে হতাশা কেন আসবে না? এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ। আশরাফ কায়সার, ভালো চললো না কেন? ভালো তো চলার কথা ছিল, কেন চললো, কোথায় বলবা? এই প্রশ্নের কিন্তু আমরা কোনো সরাসরি উত্তর পাচ্ছি না, কেননা যেই গণ অভ্যুত্থানটি হয়েছে সেটা আনপ্রেসিডেন্টেড। আমরা অতীতের অনেক উদাহরণ টানি, তার সাথে 24-এর গণ অভ্যুত্থানের যে সার্বজনীনতা, তার কোনো মিল নাই। এবং যেভাবে মানুষ প্রত্যাশা করেছে, রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, আবার আমরা খুঁজে একজন ভালো লোককে এবং সবচেয়ে যোগ্য যাকে মনে করেছি তাকে বেরও করেছি। উপদেষ্টা পরিষদ অত মনোপুত হয়নি, অনেক প্রায় 50% মানুষ কোথায় ছিলেন আমরা জানি না উপদেষ্টা হওয়ার আগে, কিন্তু তাদের কাজ দিয়ে আমরা যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য তাদেরকে এনেছিলাম সেটিতে তারা গোলমাল করে ফেললেন। সেই জায়গাটিতে মনে হচ্ছে তাদের উদ্দেশ্যহীন, প্রতিদিনের রেগুলার কাজ করা তাদের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় মনে হচ্ছে, কিন্তু তাদের তো আসলে গেম চেঞ্জিং কাজ করার কথা, তাদের অর্থনীতি পুনর্গঠন করার কথা, ব্যাংকিং সেক্টর ঠিক করার কথা, সুশাসন প্রতিষ্ঠা করার কথা, যে গণহত্যাকারীরা পালিয়ে গেছেন কিংবা দেশে আছেন তাদের বিচার করার কথা। আবার আপনি দেখবেন যে এই যে আশা আকাঙ্ক্ষা মানুষ রাজপথে বলেছে, দেয়ালে বলেছে, কার্টুনে বলেছে, স্লোগানে বলেছে, সেটিকে আপনার সংস্কার আকারে রাজনীতিতে আনা, শাসনতন্ত্রে আনা, সংবিধানে আনা, কাজগুলো কিন্তু আপনি বলবেন যে আমরা সবাই আউটলাইন বা মোটা দাগে সবাই জানি যে কিভাবে আমরা চিন্তা করেছি, কিন্তু মনে হলো যে তারা উদ্দেশ্যহীন সময় কাটালেন। তাদের যোগ্যতা দক্ষতার ক্লাসরুম বা যার যার ক্যারিয়ারে যতই ভালো হোক, এই রাষ্ট্র পরিচালনায় বা সরকার পরিচালনায় এসে তারা ব্যর্থতার পরিচয় দিলেন এবং তারা বিচার প্রক্রিয়াটিকে আগাতে পারলেন না। সংস্কারের অনেক মাসব্যাপী আলোচনা হচ্ছে, কিন্তু মৌলিক সংস্কারের জায়গা যেখান থেকে আপনার দেশ পরিচালনা কিংবা সুশাসন কিংবা আপনার জবাবদিহিতা নিশ্চিত হবে, রাজনীতি সংস্কার, সেগুলো হলো না। ফলে আমরা কোনো দিকেই যেতে পারলাম না। যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সমপরিমাণ হতাশা তৈরি হলো। মনে হলো যে আমরা অবশ্যই 5ই আগস্টের আগের বাংলাদেশ, সেটির সাথে কোনো কিছুর তুলনীয় না। শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার দলের লোকরা বিভিন্ন জায়গা দিয়ে পালিয়ে গেছেন, এটি অভাবনীয়।
কিন্তু আমাদের হাতে যে সম্ভাবনা তৈরি হলো, সুযোগ তৈরি হলো, সেইটার আমরা বাস্তবায়ন করতে পারলাম না। আমার ধারণা 10 ভাগও আমরা বাস্তবায়ন করতে পারলাম না। ফলে এখন মানুষ যেটি বলে যে দেখেন এই সুযোগ তো আরেকবার আসবে না, কারণ এটি আমাদের কল্পনারও অতীত ছিল। আমরা চেয়েছিলাম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, চুরিধারি একটু কম হোক, আওয়ামী লীগের গুন্ডামি কমুক, এগুলো। কিন্তু দলটি যে এভাবে পালিয়ে যাবে, 76 বছর বয়সী একটি দল 36 দিনের মধ্যে পালিয়ে যাবে, এটি তো অভাবনীয় সম্ভাবনা, অভাবনীয় সুযোগ। কারণ আপনি ফ্যাসিজমের জন্য পৃথিবীতে নতুন উদাহরণ দেখতে পেলেন, আপনি টোটালিটেরিয়ান গভর্নমেন্টের নতুন উদাহরণ দেখতে পেলেন, কর্তৃত্ববাদী এক নায়কের নতুন অবয়ব দেখতে পেলেন। সেই জায়গায় বাংলাদেশ পৃথিবীর রোল মডেল হতে পারত যে এরকম একটা ভয়ঙ্কর শাসন থেকে কি করে আমরা একটি গণতান্ত্রিক অভিযাত্রায় অংশগ্রহণ করলাম। আশরাফ, এখানে যদি শুধু উপদেষ্টা পরিষদের ব্যর্থতাই যদি দায়ী করা হয় তাহলে ঠিক হবে না। আসলে তো লক্ষ্য ছিল না। না, লক্ষ্য ছিল না, এটি আপনার সাথে আমি একমত। দেখুন, আমি দোষ দিই সব কিছুর জন্য শেখ হাসিনাকে। ওনার উচিত ছিল 15 দিন সময় দেওয়া, যে আমি পালিয়ে যাচ্ছি, আপনারা কে কী করবেন না করবেন ঠিক করেন। এখন উনি যে এইভাবে পালিয়ে যাবে, এইটা আমাদেরও কল্পনার অতীত ছিল। আজকে অনেকে অনেক বড় বড় কথা বলছে, ওই সময় সবার লক্ষ্য ছিল কি করে তা গণ অভ্যুত্থানটি সফল করা যায় এবং এই শাসনের অবসান ঘটানো যায়। এখন অনেকে অনেক কথা বলছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক ছিল না। তাতে করে সমস্যা যেটি হয়েছে, যে শূন্যতা তৈরি হয়েছে, আপনি বাগাড়ম্বর দেখতে পেয়েছেন, আপনি অতিশয়োক্তি দেখতে পেয়েছেন, অভাবনীয় সব কথা দেখতে পেয়েছেন, কিন্তু কাজের কাজ যেটি করলে বাংলাদেশ সামনের দিকে এগোবে সেটি দেখতে পাননি। তবে আমি কিন্তু সরকারটিকে প্রধানতম দায়ী করব, কেননা রাজনীতিবিদরা রাজনীতি করবেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতিতে তারা একে অন্যকে দোষারোপ করবেন। দেখুন, এই মৌকা কে ছাড়তে চায়? নতুন একটি দল দাঁড়িয়েছে, তারা চাঁদাবাজি হোক, কর্পোরেট চাঁদা হোক, যাই করুক, তারা একটা দল গঠনের চেষ্টা করছেন। জামায়াত ইসলামীর মতো দল, যাকে প্রায় 10 জন শীর্ষস্থানীয় নেতার ফাঁসি দেখতে হয়েছে, তারা দীর্ঘশ্বাস নিতে পারছে, মুক্ত বাতাসে সরোয়ার্দী উদ্যানে জনসভা করতে পারছে, তার তো আস্ফালন অন্য জায়গায়। বিএনপি যে 16 বছরে একটি সফল জনঘনিষ্ঠ আন্দোলন করতে পারেনি, তাকে আপনি দেখতে পাচ্ছেন ক্ষমতার একদম কাছাকাছি চলে গেছে। সরকারটিকে এই রিয়ালিটিটাকে মাথায় নিতে হতো যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি হবে, এবং সেটি আওয়ামী লীগ তো গণতান্ত্রিক রাজনীতি করতে দেয়নি। আওয়ামী লীগের আমলে তো আপনি কোনো দলীয় রাজনীতি করার সুযোগ পাননি। ফলে দলীয় রাজনীতির যে চেহারাটা, সেটি আমরা 5ই আগস্টের পরে আরেকবার দেখতে পেয়েছি। সরকারটিকে তো এটি মাথায় নিতেই হবে। তবে একটা জায়গায় ভালো করেছে, অর্থনীতির উপরই কাঠামোতে আপনি দেখুন রিজার্ভ বেড়েছে, আপনার জিডিপির অবস্থা খারাপ হলেও একটা স্থিতি এসেছে, মুদ্রার ডলারের সাথে মূল্যমানের টাকা প্রথমবারের মতো শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছে, আপনি বিদেশিদের লোন পরিশোধ করতে পেরেছেন। শেখ হাসিনা যেভাবে $200 বিলিয়ন উপরে ব্যাংকিং সেক্টর থেকে এবং অন্যান্য সেক্টর থেকে নিয়েছে, সেই জায়গাটিতে আমি সরকারকে ক্রেডিট দিব। কিন্তু যেটি হয়নি, যে অর্থনীতিতে আপনার কনফিডেন্স আসেনি। বিনিয়োগ দেশি হোক আর বিদেশি হোক, আর আমরা কথায় কথায় খালি বিদেশি বিনিয়োগ খুঁজছি। পৃথিবীতে কোথাও দেশি বিনিয়োগ না হলে বিদেশিরা বিনিয়োগ করবে না। বাজারকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি, সেটি হয়েছে। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এখন শেখ হাসিনা খারাপ ছিলেন, তার দলীয় গুন্ডারা খারাপ ছিলেন, কিন্তু আপনি যখন এই মব ভায়োলেন্স দেখতে পান, সেটা আমাদের কাছে অভাবনীয় মনে হয়। আরেকটা জিনিস, বিচারের নামে কেন প্রহসন হয়েছে বলি। আপনি গণহারে হত্যা মামলা দিয়েছেন, এবং এই প্রত্যেকটা লোক গরুর মালা নিয়ে কয়েক মাসের মধ্যে বেরিয়ে আসবে, কারণ তাদের তো আপনি সুনির্দিষ্ট অপরাধে বিচার করেননি, অর্থনৈতিক অপরাধে করেননি, রাজনৈতিক অপরাধে করেননি, যে খুন খারাপি তারা করেছেন ধরে আপনি করেননি। ফলে একটা হাস্যকর জায়গায় চলে গেছে। 400 জন মিলে একজনকে খুন করেছে। ফৌজদারি অপরাধে এটি আপনি প্রমাণই করতে পারবেন না, যে একটি বুলেটে ধরেন একটি লোক মারা গেছে, 400 জনের রোল কি? আর যে সমস্ত লোককে আপনি এই খুনের মামলা এনেছেন, কথার কথা খায়রুল হক, উনি তো খুন খারাপের চেয়ে উপরে, উনি রাষ্ট্রকে হত্যা করেছেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করে। তার বিরুদ্ধে মামলা কি খুনের মামলা হতে পারে? একটা উদাহরণ দিলাম আপনাকে। ফলে আমরা এই সরকারে দেখুন আইনজ্ঞের সংখ্যা অনেক, প্রয়োজনের তুলনায় বেশি, এবং তারাই ঝামেলাটি পাকিয়েছেন। সরকারের গঠন প্রক্রিয়া, সরকারের চরিত্র এবং আইনের শাসন ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যর্থতা। দিনের শেষে আপনি কাকে দায়ী করবেন? আমি জানি না, আমি নিজেও কিন্তু কনফিউজড। এটা একটা ছায়ার সাথে যুদ্ধের মতো। তবে খারাপ দিকটা আরও একটু বলি। আগে যে কোনো নির্বাচিত কিংবা সেমি নির্বাচিত সরকারেরও একটা জবাবদিহিতার জায়গা থাকে। এই সরকারকে আমার ইতিহাসের সবচেয়ে জবাবদিহিহীন সরকার মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। ছায়ার সঙ্গে যুদ্ধ করতে চান আশরাফ কায়সার।
আপনিও কি তাই? না, আমি আসলে তার বক্তব্যের সঙ্গে কিছু যুক্ত করতে চাই অর্থনীতির বিষয়ে। হলো আমাদের যেমন দেখুন এই মুহূর্তে রিজার্ভ বেড়ে প্রায় $31 বিলিয়ন হয়েছে, যেটা $20 বিলিয়নের নিচে চলে গিয়েছিল। এখন আপনি চিন্তা করুন আমাদের যে এই মুহূর্তে যে এক্সপোর্টগুলো আছে এবং যে রেমিটেন্স আসছে গড়ে $2.5 বিলিয়ন করে পার মান্থ। আচ্ছা, তো এটা যেভাবে অন্য সময়টাতে খরচ হয় সেভাবে খরচ আমরা করতে পারছি না, আমদানিতেও খরচ করতে পারছি না, বিনিয়োগও আমরা খরচ করতে পারছি না। অধিকাংশ আমরা এই যে যত ফরেন রিজার্ভ আসছে এটার এগেনস্টে টাকা ছাপিয়ে লোকাল কারেন্সি আমাদের দিতে হচ্ছে। কারণ লোকাল কারেন্সিটা যদি ট্রানজ্যাকশন 7 টাইম 8 টাইমস না হয় তাহলে সরকার তো বিদেশ থেকে যারা উনি ডলার পাঠালো তো ওনার এগেনস্টে তো বাংলা টাকা দিতে হবে। এখন বাংলা টাকা তো সরকারের যে কোনো একটা সেক্টর থেকে আর্ন করতে হবে, রেভিনিউ থেকে বিভিন্ন জায়গা থেকে। এখন পোর্ট বলেন, কাস্টমস বলেন, সব জায়গাতে বলেন এই রেভিনিউটার কোনো সার্কুলেশন নেই। ফলে এখানে একদিকে অর্থাৎ শরীরের আপনার সারা শরীর দুর্বল, কিন্তু শরীরের একটা নির্দিষ্ট মাসেল খুব শক্তিশালী হয়ে পড়েছে। সমস্যাটা কোথায় আপনি বুঝলে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন এই যে এসআলএমের 5টি ব্যাংক, এখন এই 5টি ব্যাংকের এই 1 বছর চালানোর জন্য 30,000 কোটি টাকা ছাপিয়ে তাদেরকে দিতে হয়েছে। অর্থাৎ 30,000 কোটি টাকা নতুন ছাপানোর ফলে কি হলো, মুদ্রাস্ফীতি হয়েছে, মূল্যস্ফীতি হয়েছে, কিন্তু এই ব্যাংকগুলোর কোনো উন্নতি হয়নি। এখন তারা একীভূত হবে। তো একীভূত হওয়ার জন্য তারা প্রিলিমিনারি যে হিসাব করেছে সেখানে দেখা গেল 2 লক্ষ কোটি টাকা তাদের ব্যাড লোন, মানে যেটা কখনো আদায় হবে না। এবং তাদের 2 লক্ষ কোটি টাকা লোন আর সব মিলিয়ে 1,10,000 কোটি টাকা হলো তাদের মূলধন। এবং এই 5টা ব্যাংকে একত্রিত করে যদি কোনো মতে চালাতে হয় আরও 20,000 কোটি টাকা তাদেরকে নতুন করে ছাপিয়ে না দিলে তারা চালাতে পারবে না। এবং এই মুহূর্তে তাদের যে শেয়ার ভ্যালু রয়েছে অর্থাৎ 100 টাকা শেয়ার ভ্যালুর মূলত 30 টাকার অ্যাসেট তাদের আছে, বাকি 70 টাকা কখনো আগে আসবে না। ফলে এই 70 টাকার যে লো ফল এটা সরকার কিভাবে আগামীতে সমাধান করবে এটা আমার মাথায় আসছে না। তো এরকম অনেকগুলো সমস্যা, যে সমস্যাগুলো খুব সহজভাবে সরকার নিতে পারতো। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। আমি অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চনের একটা ডায়ালগ শুনছিলাম, দুজনের বাপ বেটার একটা ডায়ালগ, অসাধারণ একটা ডায়ালগ। তো সেটা হলো অমিতাভ বচ্চন যখন সংসদ সদস্য হলেন তখন তিনি দেউলিয়া হয়ে গেলেন, এবিসি কর্পোরেশন করলেন, দেউলিয়া হয়ে গেলেন এবং তার কোথাও যেখানে যাচ্ছে তার কোনো বরকত আসছে না। তো রোজ রাতে তিনি ছেলের সাথে কথা বলেন, ছেলে আমেরিকাতে পড়ে। তো ছেলে চিন্তা করলো যে আমার বাবার এই কষ্ট, লেখাপড়া করে কি হবে, আমি বরং এই সময়টিতে বাপেরকে সঙ্গ দিই, বাবাকে সঙ্গ দিই। তো ছেলে চলে এলো। তো এই রুমে থাকে ছেলে, ওই রুমে বাপ থাকে, সারা রাত দুজনে জেগে থাকে। ছেলে জেগে থাকে যে বাবা তাকে কখন ডাকবে। তো একদিন তার বাবা তাকে রাত 3টার সময় ডাকলেন, অমিতাভ বচ্চন ডাকলেন, বললেন যে অভিষেক দেখো আমি তো এই মানে সারা দিন রাত চিন্তা করি যে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, তো আমি কিছুই পাই না। তো হঠাৎ করে আমার মনে হলো আমাকে একজন মহাজ্ঞানী বলেছিলেন যে যখন সব কুল হারায় মানুষের তখন তার যে বেসিক যে জিনিসটি থাকে সেই বেসিক জায়গাতে যদি সে শুরু করে বা সেখানে ফিরে যায় তাহলেই তার মাত্র বাঁচা সম্ভব। তা আমার তো বেসিক অভিনয়, তাহলে এখন আমি তো অনেক দিন যাবত অভিনয় করি না, আমাকে এই অভিনয়ে ফিরে যেতে হবে। তো এই 2 বাপ বেটা তার পরের দিন তাদের যে বন্ধু ইয়াশ চোপড়ার কাছে গেল, ওই যে মহব্বতের ছবিটা প্রথম করলো এবং ইতিহাস সৃষ্টি হয়ে গেল। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে সত্যিকার অর্থে আমাদের একেবারে আমরা দেউলিয়া হয়ে গেছি। শাসনতন্ত্রে দেউলিয়া, শাসন প্রণালীতে দেউলিয়া, মানে সাংবিধানিক সংকট। মানে উনি যেভাবে সংবিধানটা করেছেন ইটসেলফ ইজ এ ডেঞ্জারাস এলিমেন্ট। যারা আন্দোলন করেছেন সবার জন্য তো একটা মৃত্যুকূপ। তাহলে শাসনতান্ত্রিক দেউলিয়া, শাসন প্রণালীতে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে দেউলিয়া, অর্থনীতিতে দেউলিয়া, মানুষের মন মানসিকতায় দেউলিয়া, এবং টোটাল রাজনীতির যেটা ভাইব রয়েছে, একটা রাজনীতিতে অলমোস্ট তাদের নিজের যদি 35% সাপোর্টার থাকে, অন্যান্য দল মিলিয়ে ধরেন অলমোস্ট 50% লোক যারা দৌড়ের উপর পালিয়ে গেছে, তাহলে একটি শূন্য জায়গার মধ্যে যে দেউলিয়া, সেই দেউলিয়াত্বের মধ্যে সরকারের প্রথম যে কাজটি করা উচিত ছিল যে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের ফান্ডামেন্টাল এবং বেসিক জিনিসগুলো কী, এবং সেই বেসিক জিনিসগুলো যদি তারা বলতো যে আমরা আইনশৃঙ্খলা, সুন্দর একটা গতানুগতিক নির্বাচন এবং আমাদের যে ট্যাক্সেশন ব্যবস্থা, একেবারে গতানুগতিক যে ট্যাক্সেশন ব্যবস্থা, 3 থেকে 4টি বেসিক জিনিসগুলো নিয়ে যদি রাষ্ট্র আগাতো আমার কাছে মনে হয় এই সমস্যা হতো না। ধরুন এইবার একটা ছোট্ট উদাহরণ বলি, গত 1 বছর যাবত আমাদের কাস্টমস, আয়কর কোথাও কিন্তু ভালো ট্যাক্স আদায় হচ্ছে না এবং এর একটার পর একটা বিপ্লব করে যাচ্ছে। এবং আমি যতটুকু জানি অলমোস্ট 60,000 কোটি টাকা মানে ভ্যাট, ট্যাক্স এবং 3টা জায়গাতে এখন পর্যন্ত ডেপ্রিসিয়েশন আছে। এর মধ্যে এবার নতুন আইন করছে যে এবার অনলাইনে
এটা সাবমিট করতে হবে। এখন এটা একেবারে নতুন একটা জিনিস, তো যেখানে বেসিক জায়গার মধ্যে থেকে আমরা আদায় করতে পারছি না, সেখানে এই অনলাইন নিয়ে যা হচ্ছে এভরিডে, আপনি দেখবেন আয়কর সেক্টরে অ্যাটলিস্ট আরও 20 থেকে 30 হাজার কোটি টাকা কম আদায় হবে এইবার। এরকম আবার এই সময়টাতে আমাদের কাস্টমসে যাকে বলা হয় তারা করলো, মানে যাকে বলে দুইটা ভাগ করে ফেললো, অ্যামেন্ডমেন্ট করলো। এই সময়টাতে সংস্কার করতে হবে, এই সময়টাতে বিচার করতে হবে। মানে সরকার যেখানে বেসিক কাজ করার মতো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই, তাদের হ্যান্ডস নেই, কিন্তু তার বাইরে তার অতিরিক্ত অন্তত পক্ষে 10 থেকে 15টি আইটেম, সেটা সংস্কার বলে কৌশল, অবশ্যই এই কাজগুলো করার ফলে কি হলো, সরকার মানে এখন আসলে মানে এই সরকারকে যদি অপশন দেয়া হয় যে তোমাদেরকে নিরাপদ সময় দেওয়া হলো, পিছনের দিকে তাকাবা না, সোজা দৌড়ে আমেরিকা তোমরা যেতে পারবা, কেউ তোমাদেরকে কিছু বলবে না। বিশ্বাস করেন তারা নিউ ইয়র্ক সিটিতে গিয়ে তারপর পিছনের দিকে তাকাবে যে আমরা দৌড়ে আসলাম কেন, কোথায় আসলাম, এই অবস্থায়। যাই হোক, অনেক ধন্যবাদ আশরাফ। আচ্ছা, ওই যেটা গন্তব্য, তারা কি গন্তব্যটা ঠিক করেননি? দেখুন, তাদের মধ্যে কারো কারো মনে হয়েছে হয়তো কাজটি অনেক সহজ, তাদের কারো কারো উদ্দেশ্যহীন দেখতে তাদেরকে মনে হয়েছে, কেউ কেউ গন্তব্যটি জানতেনই না। আপনার মনে আছে আমি অগাস্টেই বলছিলাম যে 2007-08 ওই সরকারকে আমরা কি দেখেছি, এমন করে তার পরিধি বাড়িয়েছেন, শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে, কোনো রকমে একটি নির্বাচন দিয়ে আওয়ামী লীগের হাতে তারা সরে পড়েছেন। আমরা তখনই বলছিলাম যে ওই উদাহরণটি যদি এরা দেখতেন, যে আপনি প্রায়োরিটাইজ করেন, 1-11 সরকারের কথা বলছি, আপনি প্রায়োরিটাইজ করেন যে আমি যদি 5টি কাজ করার সুযোগ পাই, কোন 5টি কাজ, তারপরে হচ্ছে 10টি কাজ করার সুযোগ পেলে কোন 10টি কাজ, এইভাবে যদি তারা প্রায়োরিটাইজ করতেন, তাহলে আপনি হাস্যকর ঘটনাগুলো, পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের বোতল, এগুলো নিয়ে আলাপ দেখতেন না। আপনি দেখতে পেতেন ফান্ডামেন্টাল ডিসকাশন, যেখান থেকে পলিথিনের প্লাস্টিকের সূত্রপাত, অথবা যেখান থেকে কালো শাসনের সূত্রপাত। রাজনীতিবিদরা আপনি খেয়াল করে দেখবেন, যেহেতু গণ অভ্যুত্থানটি তারা তাদের নামে করতে পারেনি, তারা কিন্তু ব্যাকসিটে ছিল, এবং এই তরুণদেরকে অপছন্দ হলেও তাদের মেনে নিতে হয়েছিল। কাজেই সরকারটিও আপনি খেয়াল করবেন এরকম ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে অতীতে কোনো সরকার আসেনি। কারণ 1-11 সরকারকে তো আমরা অদ্ভুতভাবে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসতে দেখেছি, সেটা ওই ম্যান্ডেট পায়নি। এই ম্যান্ডেট পাওয়া সরকারের এই ভঙ্গি এবং এই চেহারা, এই পারফরমেন্স, এটি আমাদের জন্য আরও বেশি হতাশার। তাদের প্রথম দুর্বলতা হচ্ছে যে যেই ব্যুরোক্রেসির উপরে শেখ হাসিনা ভর করেছিলেন 16 বছরে, আপনি বুঝতেই পারছেন 50 ভাগের অধিক লোক হাসিনা নিয়ন্ত্রিত, হাসিনা নিয়োগকৃত, ওনারা তাদেরকে রদবদল করতে পারলেন না। লতিফুর রহমানের সেই উদাহরণের 12 ঘন্টা 24 ঘন্টার উদাহরণ তারা টানতেই পারলেন না, অথচ এই সচিবরা তারা নিশ্চিত জানতেন তাদেরকে ডেকে থ্যাংক ইউ বলে বিদায় করে দেওয়া হবে, করলেন না। কিছুদিনের মধ্যে আমরা দেখতে পেলাম যেহেতু তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা নাই, অতএব সচিবরা তাদেরকে গাইড করতে শুরু করলেন। এবং আপনি খুব ভালো জানেন যে ব্যুরোক্রেসি যখন আপনাকে গাইড করে, সেটা কত জনবিচ্ছিন্ন হয়, কত অরাজনৈতিক হয়, কত জনগণের বিরুদ্ধে হয়। একই ঘটনা পুলিশে ঘটলো, যেই পুলিশ খনি বাহিনী হিসাবে 16 বছর অপারেট করেছে, 36 দিন অপারেট করেছে, আপনি সাকুল্যে 44 জনকে গ্রেফতার করেছেন। আপনি 2.5 লক্ষ পুলিশ বাহিনীর মধ্যে কোথায় আপনার সংস্কার? এবং সংস্কারের কথা বলতে গেলে সচিবালয়ে কি বিক্ষোভ করেছে তারা, পুলিশে আমরা কার্যকর কোনো সংস্কারই দেখতে পেলেন না। এখন আপনি দেখেন, ধরে নেন আপনার 12 মাসের পারফরমেন্সে 2-4টি ভালো উদাহরণ ছাড়া খারাপ। এখন নির্বাচনটি আপনি করবেন কি করে? এই প্রশাসন এবং এই পুলিশকে দিয়ে এর উপরে ভরসা রেখে নির্বাচনে যাওয়া আমার মনে হয় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। কেননা আপনার এদিকে পলাতক শক্তি আছে, প্রতিবেশী ভারত অবস্থা মানে বসে আছে যে জঙ্গিরা দেশ নিয়ে গেছে, এইটা তো তাকে প্রমাণ করতে হবে পৃথিবীর কাছে। গত কয়েক মাস ভারতকে আমরা খুবই সন্দেহজনকভাবে চুপ থাকতে দেখছি, এটি কিন্তু ভালো লক্ষণ না। আর আওয়ামী লীগ যখন বাইরে থাকে, ওই দেশ কোনোদিন শান্তিতে থাকবে এটা আওয়ামী লীগের ইতিহাস বলে না। কাজে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমার কাছে মনে হয়েছে যে দেখুন, 12 মাস যা হয়েছে হয়েছে, আমরা এটিও মানতে চাই যে তাদের ভুল ত্রুটি হতে পারে, তাদের দক্ষতা না থাকতে পারে, কিন্তু আপনার এখন প্রতিটি দিন খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি নির্বাচনের সময়কাল আমরা জেনে গেছি, আমরা মাঠের পরিবেশ দেখতে পাচ্ছি, প্রশাসন এবং পুলিশের অবস্থা ভালো না, এবং এই মিলিয়ে আপনি যখন নির্বাচনের দিকে যাবেন, মানুষের ভেতরে এত সংশয় থাকলে, অনিশ্চয়তা থাকলে নির্বাচনের পরিবেশটি কি করে তৈরি হবে? কাজেই সরকারের দায়িত্ব কিন্তু মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, যে আমরা একটি সঠিক নির্বাচনের দিকে যাচ্ছি এবং ওই নির্বাচনে পার্টিসিপেটরি ইলেকশন হবে,
যে পরিবেশ সরকার বলছে নির্বাচন হবে, কিন্তু এই আশঙ্কা কেন যে না, কিন্তু নির্বাচন মানুষ তো বিশ্বাস করছে না। কেন করে না? এটির দায়িত্ব তো তাদের ট্রাস্ট ফ্যাক্টর বা ব্যারোমিটার এত নিচে কেন? কারণ হচ্ছে যে দেখুন, নির্বাচন নিয়ে টালবাহানা তারা অনেক বেশি করেছেন, এটি তো তাদের কাজ ছিল না। সে প্রথম মাসেই বলতে পারতো আমি 1.5 বছর পরে বা 2 বছর পরে নির্বাচন করব। তখন কিন্তু মানুষ যেটা করতে পারতো, স্কুলের রিপোর্ট কার্ডের মতো দেখতে পেত যে সরকার প্রতি মাসে কাজগুলো করছে কিনা। এখন জাকসুতে নির্বাচন হলে তাও একটা নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু আমরা যেটি দেখছি না সেটি হচ্ছে যে মবের কাছে সরকার চূড়ান্তভাবে পরাজিত হয় কিনা, এটি আমার সন্দেহ। ডাকসুতেও আপনি একই ঘটনা দেখেছেন নমিনেশন পেপারে দেওয়ার সময়, এবং পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে, শহরে, মফস্বল শহরগুলোতে এই প্রবণতা নিজেই বলেছেন, সেটি তারা বলছেন। কিন্তু আমরা না, দর্শক এবং বক্তার ভূমিকার চেয়ে সরকারের হাতে তো এক্সিকিউটিভ পাওয়ার আছে, তাকে এক্সিকিউটিভ পাওয়ার প্রয়োগ করতে দেখছি না। তিনিও আমাদের মতো একজন বক্তা হিসাবে এই সব কথা বলছেন। জাতীয় নির্বাচন, যেটি আপনার 16 বছর মানুষ ভোট দিতে পারেনি, তার আগ্রহ, আশা, আকাঙ্ক্ষা এবং যেই বৈচিত্র্য আমরা চাচ্ছি সেটি কিন্তু ঘটতে হবে, এবং মানুষ যেন তার মন মতো ভোট দিতে পারে, ফলাফল যাই হোক। দেখুন, আমরা প্রায় বলে থাকি একটি নির্বাচনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা কিন্তু আমরা দেখতে চাই। এখন আপনি যদি দেখেন নিশ্চিত পরিবেশে নির্বাচন হচ্ছে, কে বিজয়ী হবেন এটি জেনে গেছেন, তাহলে কিন্তু নির্বাচনের যে আপনার বৈচিত্র্য সেটি কিন্তু থাকছে না। কাজেই সরকার, তবে রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে, তারা তাদের কি রাজনীতি আমাদেরকে অফার করছেন। মতি ভাই, এখানে একটা দুঃখের ঘটনা যে যেই ইশতেহার নিয়ে, যেই কর্মসূচি নিয়ে, যেই ইস্যু নিয়ে আপনি জাতীয় রাজনীতিতে আসবেন, আপনি কি তার কোনো আলোচনা শুনেছেন? আমি এখনো শুনিনি। এই যে এখন তো আমরা সংস্কারেই আছি, না সংস্কারে আছি, কিন্তু এই যে আমরা বলছি যে আপনার ধরেন ভারতের ব্যাপারে রাজনৈতিক দলের অবস্থান কি হবে, আমি কিন্তু অতীতের রেফারেন্স টানছি না। আজকে ভারতের সাথে ভারত 1 নাম্বার ইস্যু বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে। আপনি খেয়াল করে দেখেন যে যেই জায়গায় ভারত বাধা সৃষ্টি করেছে, বাংলাদেশের সক্ষমতা সেই জায়গাগুলোতে বেড়েছে। কাজে একসময়ের দলীয় রাজনীতির ইস্যু ভারত আর বাংলাদেশের জাতীয় রাজনীতির ইস্যু ভারত কিন্তু এখন ভিন্ন। সে একইভাবে আপনার অর্থনীতির ব্যাপারে দিক নির্দেশনা কি? এই যে রনি সাহেব গার্মেন্টসের কথা বলছিলেন বা অন্য শিল্পের কথা বলছিলেন, এদের পথ নির্দেশনা কি? 1.5 কোটি লোক বেকার, আপনি তাদেরকে কর্মসংস্থান কি করে দিবেন? কাজেই এই জিনিসগুলো আমাদের রাজনৈতিক দলের কাছ থেকে শোনা দরকার। সংস্কার কি বাস্তবায়ন করব এবং সেটি কতদিনের মধ্যে বাস্তবায়ন করব সেটি যেমন জরুরি, কিন্তু তাদের পথ নির্দেশনা যদি না থাকে, আপনি ভোট দিবেন কাকে? অনেক ধন্যবাদ। আশরাফ কায়সার বলছিলেন, কোট আনকোট নির্বাচন ভয়ঙ্কর কিছু করতে পারে। আমি যেহেতু সেটা বলেছেন, তার কথা তো আমি অসম্মান করতে পারি না, ভয় আমারও আছে। আমি যেহেতু সরাসরি বেশ কয়েকবার নির্বাচন করেছি মাঠে, এইবার আমার কাছে যেটা ভয় হচ্ছে যে 2024 সনে যেভাবে একটা আমির নির্বাচন হয়েছে, ওটার চেয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবার তৈরি হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন যে ঢাকা শহরের অফিস আদালতে অনেক জায়গাতে জামাত যারা আছে শক্তিশালী, অনেক জায়গাতে বিএনপির লোকজন শক্তিশালী, কিন্তু জেলা শহর, বিভাগীয় শহর, তৃণমূল, উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া বিএনপিময়, বিএনপির বাইরে কোনো কিছু নেই। সেটা টেম্পো স্ট্যান্ড বলেন, সেটা কমিটি বলেন, যা কিছু বলেন, কন্ট্রোল বাই বিএনপি। এখন ওখানে যে বিএনপির মনোনয়ন নিয়ে যাবে তো দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশে বিএনপির 3 থেকে 4টি কমিটি রয়েছে, এবং তারা দে আর ফাইটিং উইথ ইচ আদার, এবং ইতিমধ্যে অনেকগুলো প্রায় 300 মার্ডার হয়ে গেছে শুধুমাত্র এই কমিটি বিষয় নিয়ে, নিজেরা এবং কয়েক হাজার এই বিভিন্ন অপকর্মের কারণে বিএনপি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু কোনো অপকর্ম বন্ধ হয়নি। এর কারণ হলো একজন মনে করছে যে আমি একটা চেয়ারম্যান হব, মেম্বার হব, 10 বছর 5 বছর দল ক্ষমতায় থাকবে, তা না করে আমি এই আওয়ামী লীগের যে সম্পদ যা কিছু আছে এগুলো হরণ করে উইদিন 1 মাসের মধ্যে যদি আমি তার 100 গুণ ইনকাম করতে পারি, কি আমার এরপরে বিএনপি করলাম না করলাম তাতে আমার কি আসে যায়? অথবা তারা দেখতেছে যে আওয়ামী লীগের লোকজন যারা বাংলাদেশে ছিল চোখের সামনে সুন্দরভাবে পালিয়ে গেল, তাদের তো কিছু হলো না, এবং অনেকে তো ঢাকা এয়ারপোর্ট দিয়ে ঘুষ দিয়ে 1 কোটি পালিয়ে গেল না ম্যানেজ করলো, মানে ম্যানেজ করেছে, পালিয়ে গেছে, যেভাবে তারা সুন্দরভাবে গেছে। মানে যারা ধরা পড়েছে তারা আগের থেকে ধরা ছিল, কিন্তু এমনি আলটিমেটলি যাদের একটু ইন্টেলিজেন্ট তারা কিন্তু সবাই চমৎকারভাবে, এবং আওয়ামী লীগের যারা পাওয়ার বেঞ্চমার্ক
আপনি দেখেন তো শেখ পরিবারে একজন লোক ধরা পড়েছে, তারপর শেষে যারা এই ঢাকা শহর সারা বাংলাদেশে পাওয়ার, আপনি এই যে ইসমাইল হোসেন সম্রাট, জাহাঙ্গীর, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, শামীম ওসমান, তাপস থেকে শুরু করে যারা ইয়াংদের মধ্যে টোটাল পাওয়ারটা ধারণ করতে আওয়ামী লীগের, এই যে ছাত্রলীগের প্রথম 100 জন শক্তিশালী নেতা, তার কি কেউ ধরা পড়েছে? সব এখন কলকাতাতে চলে গেছে। তো এখন এই যে উনি যেটা বললেন আগে, আশরাফ সাহেব যেটা বললেন যে ওই যে ওখানে বসে তো তারা বসে নাই, তারা তো ওখানে বসে এমন কিছু করার চেষ্টা করছে যেন বাংলাদেশের আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা শান্তিতে থাকতে না পারে, এবং এই সময়টা তাদের জন্য সবচেয়ে একটা প্লেয়িং ফিল্ড হবে নির্বাচনের ওই সময়টাতে। যখন বিএনপির একজন প্রার্থী গেল, তার এগেনস্টে 2 জন বিদ্রোহী প্রার্থী হলো, একজন ডামি প্রার্থী হলো, এরপরে স্বতন্ত্র প্রার্থী হলো, এবং ওখানে মূল প্লেয়ার হবে আওয়ামী লীগ অথবা ওখানে প্রশাসনের যারা লোকজন। এবং এটা নিয়ে তফসিল ঘোষণা করার উইদিন 7 দিনের মধ্যে, উইদিন 7 ডেজের মধ্যে আপনি দেখবেন যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পার হতে পারবে না, অনেক প্রার্থী মাওয়া ঘাট পার হতে পারবে না, মাওয়া পদ্মা নদীর মধ্যে অনেকে ফেলে দেওয়া হবে। অনেকে গিয়ে দেখবেন যে একেবারে পদ্মা নদীর মধ্যে পদ্মা ব্রিজের উপরে থামিয়ে গাড়ি সব ফেলে দেওয়া হয়েছে, এবং দ্যাট উইল হ্যাপেন। এবং সবচেয়ে এটাই কি ভয়ঙ্কর? হ্যাঁ, অবশ্যই এটাই ভয়ঙ্কর, এবং এটাই বাস্তব। আপনি একই ঘটনা তো 2024 সনে ঘটেছে। আপনি গিয়ে দেখেন একে আজাদ সাহেব, জিজ্ঞেস করে দেখেন তো তার জীবনটা কেয়ামত হয়ে গিয়েছিল ওই নিউজ 24-এর মালিক, যেটা ওই মানে ফরিদপুরে দাঁড়িয়েছিলেন, তার জীবনটা হয়ে গেছিলো। এবং যারা ওই সময়টাতে যা হয়েছে 24-এ, তার সাথে 100 গুণ ভয়ঙ্কর অবস্থা সামনে আসছে। কিন্তু 24 আর এবারের মধ্যে ডিফারেন্স ছিল যে 24-এর অ্যাডমিনিস্ট্রেশনটা 100% শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল, এখন সেটা নেই। কাজেই নির্বাচনের পথে যে আপনি যাবেন, যাওয়ার আগে আপনি তো শিডিউলটা ঘোষণা করে দেখেন না, কি একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই জায়গাটাতে আমরা বিশ্বাস আনতে পারছি না, আস্থা আনতে পারছি না, এবং এটা আমাদের হতাশা নয় বা আমাদের নির্বুদ্ধিতা নয়। আমরা যেমন একটা নির্বাচন হয়, আপনি কি দেখুন যে একটা আমাদের দেশে একটা রাজনৈতিক দল, ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তো প্রধানমন্ত্রী হবেন কে? তারেক রহমান সাহেব, বিএনপির কথা মতো। রাষ্ট্রপতি হবেন কে? আমরা এখনও জানি না। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন? লুৎফুজ্জামান বাবর না মির্জা আব্বাস? আপনি 60 জন মন্ত্রী বের করেন তো বিএনপির লোক থেকে, আপনি কি করে আশা করবেন যে এই 60 জন লোক এই বর্তমান এই সমস্যাটা সমাধান তারা করে ফেলবেন ক্ষমতা পাওয়ার সাথে সাথে, যারা এই দলটাকে 15 বছর ঠিকমতো করতে পারেননি, আর গত 1 বছরে তারা এই দলের কোনো নিয়ন্ত্রণই রাখতে পারেননি। ফলে কি হচ্ছে, মানুষকে আপনি যত বড় বড় কথা বলেন, ইংরেজিতে অনেক কথা বলতেছেন, শুদ্ধ পরিশুদ্ধ ভাষায় কথা বলছেন, প্রমিত বাংলায় কথা বলছেন, নানা রকম দফা দিচ্ছেন, কিন্তু পাবলিক বলে যে ওইরকম দফা না। আমার তো প্র্যাকটিক্যালি আগে আমি গুলিস্তান এবং বাইতুল মোকাররমের সামনে একটা দোকান বসানোর জন্য 100 টাকা আমাকে চাঁদা দিতে হতো, এখন তারা বলতেছে আমাকে 500 টাকা চাঁদা দিতে হয়। 1 2 নম্বর হলো, আগে যেখানে 25টা দোকান ছিল এখন 50টা দোকান সেখানে বসানো হয়েছে, বেচা কেনা হচ্ছে না। আগে মানুষের ক্রয় ক্ষমতা ছিল যা, তার অর্ধেক হয়ে গেছে, দোকান বেড়ে গেছে, চাঁদার পরিমাণ বেড়ে গেছে, আর ওর বাইরে যে ভিতরে যে দোকানগুলো যারা মূল দোকান, তারা যে দেখেন খা কেউ বসতে পারছে না। এই ফ্রাস্ট্রেশনটা ওখানে গিয়ে লোকজন বলেন চাঁদা কোথায় চলে যাচ্ছে, ওই যে হুজুর যে বলছে চাঁদা দিই পল্টনে চলে যায় লন্ডনে, তো এমনি বলেনি। আপনি বাস্তবতায় গিয়ে এই যে আওয়াজটা, আপনি গিয়ে দেখেন গুলিস্তানের প্রত্যেকটা লোক কী বলছে সেখানে যারা চাঁদা দিচ্ছে। এখন এটা কিন্তু বিএনপির মতো একটা বড় দল, তাদেরকে কগনিজেন্সে নিতে হবে। তারা যদি মনে করে এটা চরমনাই হুজুরের দোষ, এটা জামাতের দোষ, এটা চক্রান্ত, নট লাইক দ্যাট। মাঠের আওয়াজটা বুঝতে হবে। আবার ধরুন আমাদের যে যাই বলেন না কেন, আমাদের সেনাপ্রধান যখন বললেন, আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে 8 তারিখে পেয়েছি, কিন্তু আমাদের সারা বাংলাদেশ 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমরা কার আন্ডারে ছিলাম? কাকে ভালোবেসেছিলাম? সেনাপ্রধানকে। তো তিনি আমাদেরকে বলেছেন যে আমার উপর ভরসা রাখেন, আমি আছি আপনাদের সঙ্গে। কিন্তু গত 1 বছরে সেনাবাহিনীর কারণে চাঁদাবাজি বন্ধ হয়েছে, সেনাবাহিনীর কারণে দুর্বৃত্তায়ন বন্ধ হয়েছে, আন্ডারওয়ার্ল্ডের ডন বন্ধ হয়েছে, এই যে কারণ বাজারে চাঁদাবাজি হচ্ছে, তেজগাঁতে চাঁদাবাজি হচ্ছে, হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে, এটা যে বন্ধ হয়নি। তো আপনি ট্রাক স্ট্যান্ডগুলো দেখেন, আজকে মানে বন্ধ হয়নি, কোনো কিছুই বন্ধ হয়নি। তো এই অবস্থাতে আপনি যে একটা সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচন হয়ে ভোট দেবেন, ভোট কেন্দ্রে যাবেন, তারপরে আপনার মনের মতো লোক নেতা নির্বাচিত হবে, আর এরপরে আপনি সেই নেতার বাসায় গিয়ে পোলাও কুরমা কালিয়া কুপ্তা খাবেন, এই স্বপ্ন তো আপনার আসবে না। রিয়েলিটি সেটা না, স্বপ্ন। এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় যে 1 বছর পরে আপনি একটা চিত্রনাট্য লিখবেন, কিভাবে লিখবেন সেটা? দেখুন, চিত্রনাট্য শুরুই হবে স্বপ্ন দিয়ে, যে আশা, যে স্বপ্ন আমরা দেখেছিলাম, এবং মনে হবে যে আমরা 12 মাস পরে সে কোন জায়গায় অবতীর্ণ হয়েছি।
এখন স্বপ্নের চূড়া থেকে আমরা একটা হতাশার জায়গায় এসেছি। দুঃখজনক হচ্ছে সামনেও আপনি আর স্বপ্ন দেখতে পারছেন না। এমন যদি হতো যে এরা ব্যর্থ হয়েছে, আমরা পারিনি, কিন্তু নির্বাচন হবে, একটা উত্তরণ হবে, গণতান্ত্রিক শাসনের একটা সুশাসনের আভাস দেখতে পাচ্ছি, সেটি কিন্তু পাচ্ছি না। কেননা বিএনপির গত 12 মাসের যে তৎপরতা বা অন্যান্য দুটি দলেরও, সেটি আমাদেরকে কোনো সুবাতাস দিচ্ছে না, আমাদেরকে কোনো ভরসা দিচ্ছে না। এবং বিশেষ করে দেশ পরিচালনার জন্য রাজনৈতিক দলের যে যোগ্যতা থাকার কথা, তার যে আন্ডারস্ট্যান্ডিং অফ গভর্নেন্স থাকার কথা, সেইটাতে আমরা দলগুলোকে অভ্যন্তরীণভাবেও প্রস্তুতি নিতে দেখছি না। দেখুন, আমাদের একটা মানে বাজে জিনিস ঘটে গেছে, মেঠো বক্তৃতা দিয়েই সরকারে চলে যাওয়া যায়, মন্ত্রী হয়ে যাওয়া যায়। ফলে মন্ত্রীর যে দায়িত্ব সেটা মেঠো বক্তৃতার সাথে কিন্তু মিলে না, সেটা ভিন্ন হতে হবে। তখন তো আপনি কোনো একটি সার্ভিস বা কোনো একটি মন্ত্রণালয়কে উচ্চতায় নিয়ে যাবেন, মানুষকে আপনি তার শেয়ার অফ পাওয়ার দিতে চেষ্টা করবেন। সেই ঘরানা এবং নলেজটা আমাদের গভর্নেন্সে দেখতে পাই না। দেখুন, বিএনপির সামনে অপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি তো এই গণ অভ্যুত্থান আমার মনে হয় সবচেয়ে বড় পাওয়া, কিন্তু তাদের সেই প্রস্তুতি নিতে হবে। কিন্তু এখনও তারা দেখছে আবেগঘন মেঠো বক্তৃতা দিচ্ছেন, কিন্তু নির্বাচনটি তারা চাচ্ছেন যৌক্তিকভাবেই। যেহেতু সরকারটি অত্যন্ত নাজুক এবং দুর্বল, তারা কোনো কিছুই ম্যানেজ করতে পারছেন না। এটা যদি একটা শক্ত সরকার হতো, যারা আপনাকে বিস্মিত করতে পারতো তাদের কাজ দিয়ে, আপনি নিজেও হয়তো নির্বাচনটি এত আগে চাইতেন না। কাজেই বিএনপির পক্ষে মানুষ নির্বাচন চাচ্ছে, এটি ট্রু। কিন্তু নির্বাচনের পরে কি, আমরা যদি সেই আলোচনা করি, তাহলে কিন্তু আপনাকে মনে হবে যে আপনি আরও বেশি অন্ধকারে যাচ্ছেন, আপনাকে একটা ব্লাইন্ড জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আপনি ঠিক জানেন না ওর পরের গন্তব্য কোথায়। এখন আমরা যদি সুশাসনহীন একটি নির্বাচিত সরকার পাই, তাকে আবার 5 বছর আপনাকে সহ্য করতে হবে, হতাশার মাত্রা কিন্তু আরও প্রলম্বিত হবে। তখন এরা বলবে যে আমাদেরকে তো সময় দেওয়া হয়নি, আমাদেরকে জোর করে নির্বাচনের দিকে নেওয়া হয়েছে, সংস্কারটি সঠিকভাবে করতে পারেনি। প্রফেসর ইউনূস যেমন করে বলেন, মাঝারি, প্রাইমারি, মিডল এবং লার্জ সংস্কার প্যাকেজ। আমি যদি এভাবে বলতে লাইক করি না, কিন্তু এই প্যাকেজের আওতায় বাংলাদেশ চলে গেলে হবে না। তো আমাদের তো হাসিনার পরবর্তী 15 বছর হতে হবে একটা ভিন্ন রকমের জনগণের শাসন, জনগণের অংশগ্রহণমূলক একটি গণতান্ত্রিক চর্চা। সেই জায়গাটিতে প্রতিষ্ঠান হিসাবে কিন্তু রাজনৈতিক দল এখনও গড়ে ওঠেনি। আমাদের রাজনৈতিক দলের সমস্যা হচ্ছে নেতা নির্ভর কিংবা গুটিকয় নেতা নির্ভর, এবং সেখানে যে প্রতিষ্ঠান দলের সেটি নাই বলেই কিন্তু তারা বারবার বিপদে পড়েন, যখন 1-11 আসে কিংবা যখন অন্যান্য কোনো দুর্ঘটনা তখন ঘটে। আমার মনে হয় যে আমাদের এখন গভর্নেন্সের দিকে নজর দিতে হবে, আইনের শাসনের দিকে নজর দিতে হবে, বিচার প্রক্রিয়া। এই যে ধরুন আপনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তার ধারাবাহিকতা কোন দিকে যাবে? যারা টেম্পো স্ট্যান্ড, প্রশাসন দখল কিংবা গুলশানে চাঁদাবাজির জন্য নাম করে ফেলেছেন, তাদের হাতে কি আপনি মনে করেন এই বিচার প্রক্রিয়া চলবে? তারপরে গত 12 মাসে পুলিশের যে মামলা বাণিজ্য হয়েছে, বিচারালয়ের যে আপনার দুর্নীতির চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই গণহত্যা মামলা বা গণভাবে যে মামলাগুলো হচ্ছে, তার পেছনে তো একটি বাণিজ্য আছে। সেই বাণিজ্যটি এই সরকারটি হতে দিল কেন? এটি দেখুন, আজকে যখন হিউম্যান রাইটস কমিশন বলে অথবা ওয়ার্ল্ড ব্যাংক যখন আমাদেরকে রেটিং করে, আমাদের শুনতে কিন্তু খারাপ লাগে, বাট এটি কিন্তু তাদের কৃতকর্মের ফল। তারা এই বাণিজ্যটি হতে দিয়েছে কেন? আমরা না হয় একসময় বলেছি আওয়ামী লীগ এবং তার চেলা চামুন্ডারা এটি করছে, অন্তর্বর্তী সরকারের কি অংশীদারিত্ব ছিল এখানে? অনেক ধন্যবাদ। 1 মিনিট আছে। আমি মনে করি যে এই মুহূর্তে সবচেয়ে করণীয় যেটা আশরাফ কাছার সাহেব বললেন, যে শেখ হাসিনা যদি 15 দিন সময় দিতেন যে আমি চলে যাব, পালাবো বা আমি পদত্যাগ করব, আপনারা কোনো কিছু করেন। আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে উচিত যে আমি আর পারছি না, আমি 15 দিন সময় দিলাম, 1 মাস সময় দিলাম, আপনারা সিদ্ধান্ত নেন কীভাবে সরকার গঠন করবেন, কিভাবে ইলেকশন করবেন, নাকি কোনো হোয়াট এভার মেবি। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত চলে আসবে, এবং সেটা রাজনৈতিক দলগুলো যদি এই মুহূর্তে ঐক্যমতে না পৌঁছে, তারা প্রথম কয়েকদিন কিছু গন্ডগোল করবে, যা কিছু করবে, না হওয়া পর্যন্ত এটা কেবলমাত্র মিলিটারি ব্যুরোক্রেসি দিয়ে বা সিভিল ব্যুরোক্রেসি দিয়ে, অথবা এখন তত্ত্বাবধায়ক সরকার বা যেটা আসতে চাচ্ছে, মানে একটার পর একটা অসংখ্য সমস্যা আমাদের পেছনে পেছনে। মানে আপনি আরেকটা সরকার চাচ্ছেন? আরেকটা সরকার চাচ্ছি। হাতে সময় নেই। গোলাম মোল্লা রনি, আপনাকে অনেক ধন্যবাদ। আশরাফ কাছার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।